কপিলার ৭ বছরের মাথা যন্ত্রণার রোগ। জীবক তাকে মাত্র ৭ দিনে সুস্থ করে দিয়েছে। কপিলার স্বামী বিপ্রসেন খুবই খুশি। বিপ্রসেন সাকেতের ধনী বিচারক। অর্থবিত্ত, ক্ষমতা, সম্মান কোনো কিছুরই অভাব নেই। শুধু তার একটাই দুঃখ ছিল, স্ত্রী কপিলার অসুস্থতা। জীবকের চিকিৎসায় সেই দুঃখ দূর হয়েছে। বিপ্রসেন বলে, আমি খুবই খুশি হয়েছি জীবক। বলো বলো, তুমি কি চাও? জীবক গম্ভীর হয়ে বলে, আমি চিকিৎসক, আমার কর্তব্য আমি পালন করেছি, কিন্তু পারিশ্রমিক হিসাবে আপনার কাছ থেকে 1 কাহনও নেওয়ার রুচি আমার নেই। যদি আমি আপনার স্ত্রীকে সুস্থ করে তুলতে না পারতাম, তাহলে হয়তো এতক্ষণে আমি কারাগারে থাকতাম। বিপ্রসেন লজ্জিত হয়ে বলে, আমাকে মার্জনা করে দাও জীবক। দেখো, আমার ভুল হয়েছে, তোমাকে আমি চিনতে পারিনি। তুমি যে এত বড় প্রতিভাবান তা তো আমি আগে বুঝিনি। ওসব বলে তুমি আমাকে আর লজ্জা দিও না। বিপ্রসেন জীবককে কয়েক হাজার হাতি মার্কার উপর কাহন, প্রচুর উপহার ও উপঢৌকন দেয়। উপার্জিত অর্থ উপহার সামগ্রী নিয়ে জীবক অতিথিশালায় ফিরে আসে। অতিথিশালার সামনেই প্রধান কর্মচারীর সঙ্গে দেখা হয়ে যায় জীবকের। জীবক খুবই সংকোচের সঙ্গে বলে, আমার ফিরতে অনেকটা দেরি হয়ে গেল, এর জন্য আমি ভীষণ লজ্জিত। আপনি আপনি আমার কথা আগে শুনুন। জীবকের কথা শেষ করতে দেয় না পান্থশালার প্রধান কর্মচারী। সে হেসে বলে, আমাকে কিছুই বলতে হবে না, আমি সবই জানি। আপনি ভিষক শুনে মহামাত্রকে আমি খবর পাঠিয়েছিলাম। জীবক কৃতজ্ঞতার স্বরে বলে, আপনি এক প্রকার আমার উপকারই করেছেন। আমার বকেয়া অর্থ আমি এক্ষুনি মিটিয়ে দিচ্ছি, এই নিন। বলে জীবক কিছু কাহন এগিয়ে দেয় প্রধান কর্মচারীর দিকে। প্রধান কর্মচারী বলে, করছেন কি মশাই? আমার ধরে কটা মাথা যে আমি আপনার অর্থ নেব? তাহলে মহামাত্র বিপ্রসেন কি আমাকে আর আস্ত রাখবেন? ওসব রাখুন, আপনি তো রাজগৃহে যাবেন নাকি? জীবক বলে, হ্যাঁ। প্রধান কর্মচারী বলে, তাহলে এই রত্নশ্রেষ্ঠীর সঙ্গে চলে যান, উনি রাজগৃহেই যাচ্ছেন। আপনার সঙ্গ পেলে ওর যাত্রা বেশ উপভোগ্য হবে। জীবক বুঝে যায় এতক্ষণে ওর চিকিৎসার সাফল্যের খবর চারিদিকেই ছড়িয়ে পড়েছে। তখন পাশ থেকে একজন এগিয়ে আসে। জীবক বোঝে এই বণিকই রত্নশ্রেষ্ঠী। রত্নশ্রেষ্ঠী বলে, চলুন, রথে যেতে যেতে পরিচয় হবে। এখন বেরিয়ে পড়লে সপ্তাহখানেকের মধ্যেই রাজগৃহে পৌঁছানো যাবে। 7 দিন পর রথে বসেই জীবক দেশের মাটির গন্ধ পায়। জীবক তাকিয়ে দেখে সামনেই অপূর্ব রাজগৃহ নগরী। তাকে ঘিরে আছে 5টি গিরিমালা, বৈপুল্য, বৈভার, ঋষিগিরি, গৃচ্ছকূট ও পাণ্ডগিরি। নগরীতে ঢুকেই দেখা যাবে তপোদা নামের উষ্ণ জলের ঝর্ণা, তার পাশে রাজার বাগান বাড়ি। নগরীর ভিতর চওড়া চওড়া রাস্তা, দুধারে ফুলের বাগানে ঘেরা বহু অট্টালিকা। সন্ধ্যের পর রাজগৃহে ঢোকার মূল ফটক বন্ধ হয়ে যায়। তার আগেই রত্নশ্রেষ্ঠীর রথ রাজগৃহে পৌঁছায়। রাজপথে আলো জ্বলে উঠেছে, দোকানগুলিতে নাগরিকদের ভিড়। রথ এসে থামে অভয় ভবনের সামনে। রত্নশ্রেষ্ঠীকে ধন্যবাদ জানিয়ে ওকে পথখরচ হিসাবে জীবক কিছু অর্থ দিতে চায়। রত্নশ্রেষ্ঠী বলে, আগে আপনার মতো মহা চিকিৎসকের কাছ থেকে আমি কিনা পথ খরচ নেব? কি বলছেন কি আপনি? জীবক বলে, তাহলে আপনি একদিন আসুন আমাদের ভবনে, আমরা একসাথে খাওয়া দাওয়া গল্পগুজব করব। রত্নশ্রেষ্ঠী বলে, নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই আসবো। আজ চলি।
রত্নশ্রেষ্ঠীকে বিদায় জানিয়ে জীবক অভয় ভবনের মূল দরজায় কড়া নাড়ে। দরজা খুলে সামনে দাঁড়ায় শার্দুল, তাঁর হাতে প্রদীপ। এই 7 বছরে শার্দুল অনেক বুড়ো হয়ে গেছে। তার চুলে পাক ধরেছে, চামড়ায় ভাঁজ। জীবককে দেখার পর শার্দুল ভূত দেখার মতো অবাক হয়ে বলে, আমি কি ঠিক দেখছি? জীবক হেসে বলে, হ্যাঁ, তুমি ঠিকই দেখছ। তবে এখন আর তোমাদের সেই ছোট্ট জীবক আমি নই। আমি হলাম তক্ষশিলার স্নাতক ভীষক রত্ন জীবক কুমার ভচ্চ। শার্দুল জীবককে ভিতরে ঢোকার আহ্বান জানাতেও ভুলে যায়। দৌড়ে ভিতরে যায়। যেতে যেতে ও জোর গলায় বলে, প্রভু, প্রভু দেখুন কে এসেছে। হ্যাঁ, উদম্বরিকা, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে দেখো, তোমার জীবক ফিরে এসেছে। মাতা! জীবক ধীরে ধীরে ভিতরে ঢোকে। ততক্ষণে অভয় নিজেই এগিয়ে এসেছে। অভয়ের পিছনে একজন অপরিচিত সুন্দরী নারী। অভয় ভবনের এই বাসিন্দাকে জীবক চেনে না। অভয় কাছে এসেই জীবককে বুকে জড়িয়ে ধরে। জীবক এবং অভয় দুজনেই নীরবে কাঁদতে থাকে। একটু দূরে দাঁড়িয়ে উদুম্বরিকা চোখের জল ফেলছে, বারবার উত্তরীয় দিয়ে চোখ মুছছে। অভয় অভিমান মেশানো গলায় বলে, কেন ভাবে আমাকে কিছু না বলে চলে গিয়েছিলে জীবক? জীবক বলে, আমাকে আমাকে মার্জনা করবেন পিতা, তাছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তক্ষশিলায় আমাকে যেতেই হতো, আর আপনি কিছুতেই সে অনুমতি দিতেন না। অভয় ভারী গলায় বলে, কিন্তু তোমাকে ছাড়া এতগুলো বছর কাটাতে আমার বড় কষ্ট হয়েছে, সে কি তুমি জানো? প্রতিদিন আমি তোমার জন্য অপেক্ষা করেছি। আমি সব জানি পিতা, আপনার জন্য আমারও খুবই কষ্ট হয়েছে, কিন্তু সেই কষ্ট সহ্য করে আমি আমার লক্ষ্যের দিকে এগিয়ে গেছি। অভয়ের চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। জীবক আবার বলে, পিতা, তক্ষশিলার বিখ্যাত চিকিৎসক আচার্য আত্রেয়র কাছে আমি আয়ুর্বেদ এবং অস্ত্রোপচার বিদ্যা শিখেছি। কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর গুরু আমাকে শুধু স্নাতক উপাধি দেননি, তিনি আমাকে ভীষক রত্ন উপাধিও দিয়েছেন। অভয় জীবকের কাঁধ ধরে ঝাঁকিয়ে দেয়, বলে, জীবক, আমি আজ সত্যিই তোমার জন্য গর্বিত। অনেক পথ তুমি কষ্ট করে এসেছো বৎস। এখন খাওয়া দাওয়া করে বিশ্রাম করো, আগামীকাল সকালে আমাদের কথা হবে। অভয় নিজের কক্ষে চলে গেলে উদুম্বরিকা কাছে আসে। তার চোখে এখনো জল। উদুম্বরিকা বলে, আমাকে কি তোমার মনে ছিল বাবা? জীবক কাছে গিয়ে উদুম্বরিকার চোখের জল মুছিয়ে দেয়, বলে, কেঁদো না ধাইমা, বিদেশে তোমার কথা সব থেকে বেশিবার আমার মনে পড়েছে। বাড়ির বাইরে গেলে মায়ের জন্যই তো সন্তানের মন বেশি পড়ে, তাই না? জীবকের কথা শুনে উদুম্বরিকা আরো কাঁদতে থাকে। তখন শার্দুল বলে, মা ছেলের মান অভিমান মিটল। নাও নাও, এবার স্নানাগারে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসো। উদুম্বরিকা, তুমি তাড়াতাড়ি ওর কিছু খাওয়ার ব্যবস্থা করো। পথকষ্টে ওর নিশ্চয়ই খুবই খিদে পেয়েছে। তখনও সেই সুন্দরী নারী ওদের পাশে দাঁড়িয়ে আছে। জীবক তাকে চেনে না। অভয় ভবনের এই বাসিন্দা সম্পর্কে জীবকের কোনো ধারণা নেই। ও শার্দুলের দিকে জিজ্ঞাসু চোখে তাকায়। শার্দুল হেসে বলে, তুমি বোধহয় ওকে চিনতে পারোনি। ইনি হলেন আমাদের নতুন মা সোমপ্রভা, প্রভু অভয়ের পত্নী। জীবক হাত জোড় করে নমস্কার করে।
কিন্তু সোমপ্রভা কোনো প্রতিনমস্কার করে না। ওর সুন্দর মুখখানা কেমন অন্ধকার হয়ে আছে, ভুরু কোঁচকানো। সোমপ্রভার চোখে মুখের ভাব দেখে জীবক গম্ভীর হয়ে যায়। শার্দুল বোধহয় কিছু আঁচ করতে পারে। ও বলে, যাও জীবক, স্নান করে এসো, আর দেরি করো না, যাও। স্নান সেরে এসে জীবক নিজের ঘরে ঢোকে। শার্দুল ইতিমধ্যেই নতুন শয্যা পেতে দিয়েছে, প্রদীপ জেলে দিয়েছে। আজ ভোজনালয়ে খাওয়া হবে না। সকলের ইতিমধ্যেই রাতের খাওয়া শেষ হয়ে গেছে। উদুম্বরিকা জীবকের ঘরেই খাবার দেবে। জীবকও খিদে পেটে অপেক্ষা করছে। এমন সময় ও বাইরে কথা শুনতে পায়। বোঝা যাচ্ছে একজন উদুম্বরিকা, কিন্তু অন্যজনকে এই স্বর জীবকের অচেনা। তাহলে নিশ্চয়ই সোমপ্রভা। সোমপ্রভা রাগের সঙ্গে বলছে, কুমার অভয়ের সমপর্যায়ের খাবার তুই কার জন্য নিয়ে যাচ্ছিস উদুম্বরিকা? উদুম্বরিকা বলে, জীবকের জন্য মাতা। সোমপ্রভা বেশ উত্তেজিত ভাবেই বলে, কেন? সে কি কুমার, নাকি কুমারের কেউ হয় যে তাকে এমন রাজকীয় খাবার দেওয়া হচ্ছে? উদুম্বরিকা বলে, জীবককে চিরদিন প্রভু অভয়ের সমমানের সেবাই দেওয়া হয়েছে মাতা। প্রভু তাকে নিজের পুত্রের সমান মর্যাদা দিয়ে এসেছেন। তার সেবা যত্ন যাতে রাজবাড়ির অন্য সন্তানদের মতো হয়, আমাদের উপরে প্রভুর তেমনই নির্দেশ ছিল। সোমপ্রভা বলে, সেসব এখন ভুলে যা। কাল থেকে নিজেরা যেমন খাস তেমন খাবার দিবি, আর বলে দিবি এই কক্ষ ওকে ছেড়ে দিতে হবে। এখানে থাকলে দাস আলোয় থাকবে, না হলে বেরিয়ে যাবে। যার জন্মের ঠিক নেই তার আবার এত কদর। মুখ কালো করে উদুম্বরিকা জীবকের ঘরে ঢোকে। সোমপ্রভার সঙ্গে ওর সব কথাই জীবক শুনেছে। খাবার সামনে রেখে উদুম্বরিকা মাথা নিচু করে বেরিয়ে যাচ্ছিল। জীবক ডাকে, ধাইমা শোনো। উদুম্বরিকা ফিরে তাকায়। জীবক বলে, আজ আমার খিদে নেই, এই খাবার তুমি ফিরিয়ে নিয়ে যাও। উদুম্বরিকা বুঝতে পারে ওদের কথাবার্তা সব জীবক শুনতে পেয়েছে। ওর চোখে জল এসে যায়। ভেজা গলায় উদুম্বরিকা বলে, কষ্ট করে হলেও খেয়ে নাও বাবা, প্রভুর উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। ইনি কোনোদিনও তোমার অবহেলা হতে দেবেন না। দয়া করে কষ্ট পেও না বাবা, খেয়ে নাও। জীবক মৃদু হাসে, মায়া মাখা দুঃখের হাসি। তারপর খাওয়ায় মন দেয়।